আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 9-10 এর বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের সেকেন্ড পরিচ্ছেদে। সেকেন্ড পরিচ্ছেদটা কি? সেকেন্ড পরিচ্ছেদটা হলো আমাদের বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষটা ঘটেছিল ভাষা আন্দোলনের পরে বাঙালি জাতিরা যে বুঝতে পেরেছে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য পাকিস্তানিদের থেকে আলাদা, তারা যে এক জাতিগত পরিচয়ের বিশ্বাসী বা এক জাতিগত পরিচয়ের সত্তাতে বিশ্বাসী একটা জাতি, তাদের সাথে পশ্চিম পাকিস্তানের কোনো রকম মিল নেই। উল্টো তারা পশ্চিম পাকিস্তানের দ্বারা নির্যাতিত অত্যাচারিত হচ্ছে। সকল কিছু যখন তারা বুঝতে পেরে উঠে তখন তারা নিজেদের অধিকারের জন্য, নিজেদের সকল কিছু তাদের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের আন্দোলন করে। এবং এই আন্দোলনগুলোর মূল যেটা তথ্য ছিল সেটা হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ। এবং সেই জাতীয়তাবাদের উন্মেষ বিকাশের জন্যে কি কি হয়েছিল, কোন কোন রাজনৈতিক আন্দোলনের ভূমিকা কেমন ছিল, সেগুলোই আমরা এই পরিচ্ছেদে জানবো। আমি তোমাদের সাথে আছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে, আইন বিভাগে। তো চলো আমরা শুরু করা যাক আমাদের আলোচনা। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং একই সঙ্গে দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝতে পারে। তাদের পাকিস্তান রাষ্ট্রের যে রাজনৈতিক চরিত্রটা ছিল দাগাবা, এবং একই সঙ্গে কি দ্বিজাতি তত্ত্বের যে ভুলগুলো, অর্থাৎ 1940 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন যে দুইটা জাতি রয়েছে ধর্মভিত্তিক দিয়ে, এইগুলো ভুলগুলো তারা শনাক্ত করতে পারে। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বাঙালি হওয়ার পরও রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক রাজনৈতিক অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে। কি বলা হয়েছে যে পাকিস্তানের অর্থাৎ দুইটা পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে 56%ই ছিল বাঙালি, অর্থাৎ পূর্ব পাকিস্তানে। এরপরেও বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক হোক, সেটা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব পালন হোক, শিক্ষার ক্ষেত্রে, সকল জায়গায় পশ্চিম পাকিস্তানিদের একটা আধিপত্য দেখা যায়। বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। তখন রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে তিনটি ধারা লক্ষ্য করা যায়। কয়টি ধারা? তিনটি ধারা, দাগাবাদ জিনিসগুলো। এক, পাকিস্তানের প্রতি অনুগত ইসলামী নামধারী রাজনৈতিক দল, যেমন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজাম ইসলামী। নাম্বার দুই, পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, মুজাফফর। এবং তিন, সাম্যবাদী আদর্শের বাম রাজনৈতিক ধারা। এই তিনটি নিয়ম বা তিনটি ধারা সেই সময় লক্ষ্য করা যায়। তাহলে প্রথমটা কি ছিল? যে প্রথমটি ছিল পাকিস্তানের প্রতি অনুগত যে সকল রাজনৈতিক দল ছিল সেগুলো কি কি? মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলামী ছিল, যারা পাকিস্তানের প্রতি অনুগত ছিল, পাকিস্তানের কথা মানতো বা পাকিস্তানকে কিভাবে আরো প্রতিষ্ঠা করা যায়, আরো কিভাবে উন্নতি করা যায় সেটা তারা করতো। দ্বিতীয়ত দেখলাম আমরা পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য কিছু সোচ্চার রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি এবং কি ছিল যেটা মুজাফফর, অর্থাৎ এই পার্টিগুলো, আরো অনেক পার্টি ছিল রাজনৈতিক দল। তারা কি করছিল? তারা মূলত পূর্ব বাংলার মানুষদের অধিকার কিভাবে আদায় করা যায়, কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায়, এইসব কর্মসূচিতে আন্দোলন করছিল। পরবর্তী দেখতে পাচ্ছি আমরা সাম্যবাদী আদর্শের বাম রাজনৈতিক ধারা। সাম্যবাদী আদর্শ মানে কি? সাম্যবাদী আদর্শ হচ্ছে যে সমাজে কোনো রকমের বৈষম্য থাকবে না, কেউ কারো থেকে বড় ছোট এরকম শ্রেণী বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না, সকলের সমান সুযোগ সুবিধা পাবে নিজের যোগ্যতা অনুযায়ী। এটি হলো সাম্যবাদী। এরকম ধারার রাজনৈতিক দল আমরা সেই সময় লক্ষ্য করতে পারছি। এখন দেখবো আমরা রাজনৈতিক দলের কথা, সেটি হচ্ছে আওয়ামী মুসলিম লীগ গঠন। বর্তমানে যেটি আমাদের আওয়ামী লীগ দল, সেই দলটার এখানে গঠনটার কথা উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে? সো পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মুসলিম লীগে বাঙালিদের কোণঠাসা করে ফেলা হয়। ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানে বাঙালিদের স্বপ্নভঙ্গ হয়। এই প্রেক্ষাপটে পূর্ব বাংলার প্রগতিশীল এবং গণমানুষের নেতৃত্বে বাঙালির অধিকার আদায়ের জন্য আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। কি কারণে? পূর্ব বাংলার প্রগতিশীল এবং গণমানুষের নেতৃত্বে বাঙালিদের অধিকার আদায়ের জন্য। দেখো, সেই সময় যত রকমের আন্দোলন হইতো, তুমি যদি অধিকার নিতে চাও, কোন সময়ের কথা বলছে? পাকিস্তান শাসনের সময়। তুমি যদি সেই সময় অধিকার নিতে চাও, তোমাকে কি করতে হবে? সোজা আন্দোলন করতে হবে। সেটা কিন্তু বর্তমানও খাটে। তুমি যে কোনো জায়গায় ধরো তুমি আন্দোলনের মাধ্যমেই তোমার অধিকার আদায় করতে পারবা। উইদাউট মুভমেন্ট, দ্যাটস মিন আন্দোলন ছাড়া তুমি কিন্তু অধিকার পাবা না। তো সেই সময়ও কিন্তু একই দৃশ্য ছিল যে আন্দোলন
করছেই বলে অধিকার আদায় হচ্ছে, এবং সেই অধিকার আদায়ের জন্য আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কবে? 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে। কত তারিখে? 1949 সালের 23শে জুনে ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। কি গঠন করা হয়? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। শুরুতেই দলটি বাঙালির স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্প জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদির দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। লক্ষ্য করো এই যে দাবিগুলোর কথা, কি কি বলেছে দাবিগুলো? প্রাদেশিক স্বায়ত্তশাসন 1, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্প জাতীয়করণ অর্থাৎ সরকারিকরণ, বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বন্টন, সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদির দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দাবিগুলো পূর্ব বাংলার জনগণের কাছে প্রাণপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ এই দাবিগুলো যদি আদায় করা হয়, দাবিগুলো যদি পূরণ করা হয়, তবে পূর্ব বাংলার মানুষের যে নির্যাতনটা, অত্যাচার বা বৈষম্যের যে চিত্রটা ছিল সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, পরবর্তীতে আমরা লক্ষ্য করব, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকের রোষানলে পড়েন, তাই 1949 সালে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং কারাগারে বসেই তিনি ভাষার দাবি সহ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে থাকেন। ফলে 1952 সালের 27শে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে বন্দি জীবন কাটাতে হয়। 1952 সালের 27শে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে বন্দি জীবন কাটাতে হয়। উনি কিন্তু উনার রাজনৈতিক জীবনে বেশ অনেক দিন, প্রায় 4162 দিনের মতো হবে যদি ভুল না করি, এই রকম সংখ্যক দিনে তিনি কারাবন্দী ছিলেন। কি জন্য? শুধুমাত্র এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্যে তিনি কারাবরণ করেছেন এতদিন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল আওয়ামী লীগের। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল কার? আওয়ামী লীগের। যুক্তফ্রন্ট জিনিসটাকে, যুক্তফ্রন্ট হচ্ছে 4টা রাজনৈতিক দলের সমন্বয়ে তৈরি একটা দল, সেটার নাম বলছে যুক্তফ্রন্ট। ঠিক আছে, 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয়। কত সালে? 1955 সালে। এটা কিন্তু আমরা অধ্যায়ের শুরুতেই দেখেছি যে 1955 সালে এই যে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার জন্য, তাগাও কোন রাজনৈতিক চেতনা? অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার জন্য কি করে? অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম শব্দটাকে বাদ দিয়ে কি করে? পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করে দেয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি এবং ক্ষুদ্র নিগ্রোষী সমূহ জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায়। কারণ যতক্ষণ পর্যন্ত মুসলিম শব্দটা ছিল ততক্ষণ পর্যন্ত হয়তো বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বা নিগ্রোষ্ঠী, ক্ষুদ্র নিগ্রোষ্ঠী যারা রয়েছেন, তারা ভাবছিল যে এটি শুধুমাত্র হয়তো মুসলিমদের দল, অর্থাৎ মুসলিম ধর্ম, ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের। কিন্তু 1955 সালে যখন মুসলিম শব্দটা সরিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সকলেই মিলে এই দলে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। এই সময় দলটি পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সকল স্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখে, অন্যদিকে সংসদ ও প্রাদেশিক সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সোচ্চার হতে থাকে। পরবর্তী দেখছি আমরা যুক্তফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন। আচ্ছা, এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ 1954 সালের, আমরা সকলে জানি 1954 সালে কি হয়েছিল? যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, রাইট? এই 1954 যুক্তফ্রন্ট নির্বাচনের ইতিহাসটা, অর্থাৎ এই যুক্তফ্রন্ট দল গঠনের প্রেক্ষাপটটা কেন গঠিত হয়েছিল, কি কারণে, তাদের উদ্দেশ্য কি ছিল, সকল প্রকার আমরা এখন দেখব। পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে থাকে। কেন? কারণ প্রাদেশিক সরকার যদি গঠন করার সুযোগ দেয় বা অনুমতি দেয়, তখন পূর্ব পাকিস্তানের নিজস্ব একটা সরকার থাকবে, পূর্ব পাকিস্তানের জনগণের একটা নিজস্ব মাথা থাকবে। এই কারণে পাকিস্তানিরা চিন্তা করছিল, পশ্চিম পাকিস্তানিরা, যদি পূর্ব বাংলায় এরকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু অনেকভাবে মানুষরা কি করতে পারে, তাদের প্রতি অনুগত কমে যাবে, তাদের অধিকারটা বা তাদের যে একটা কন্ট্রোল, নিয়ন্ত্রণটা ধীরে ধীরে কমে যেতে পারে। এই কারণে পশ্চিম পাকিস্তানিরা বিশেষ করে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন দিচ্ছিল না, এই জন্য নানা রকম টালবাহানা করছিল।
পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে যাতে মুসলিম লীগ হেরে যায় এ কারণে 1953 সালের 14ই নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। কত সালে দাগাই নিবা লাইনটা? 1953 সালের 14ই নভেম্বর, 14ই নভেম্বরে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেয়। 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। কয়টি দল? 4টি দল। 4টি দল কি কি আমরা লক্ষ্য করব? আওয়ামী লীগ 1, কৃষক শ্রমিক পার্টি 2, নেজাম ইসলামী 3 এবং গণতন্ত্রী দল 4। অর্থাৎ এই 4টি দল আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলাম এবং গণতন্ত্রী দল, এই 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। অবশ্যই 4টা দলের নাম তোমার মাথায় রাখতে হবে কিন্তু। আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলাম এবং গণতন্ত্রী দল, এই 4টা দল মাথায় রাখতে হবে। এবং যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? নৌকা ছিল। এটা ইজি, এটা তোমরা এটা এমসিকিউ তো খুব আসে এবং পারবা আমি বিশ্বাস করি, কারণ নৌকা বর্তমানে আমাদের আওয়ামী লীগের ক্ষমতাসীন যে দল রয়েছে সেই দলেরও মার্কা নৌকা, প্রতীকটা সেই যুক্তফ্রন্টেরও ছিল নৌকা। 1954 সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কত সালে? 1954 মার্চ মাসে। আমরা তো সাল তো জানি সকলে যে 54 যুক্তফ্রন্ট নির্বাচন কবে, কোন মাসে? সেটা হচ্ছে মার্চে। এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করে। অর্থাৎ যুক্তফ্রন্ট 21টা দফা দিয়েছিল। এই 21টা দফা ইস্তেহার রূপে তারা নির্বাচনের আগে জনগণের মাঝে উপস্থাপন করে এবং যখন জনগণ এই 21টা দফা যখন তারা শুনেন এবং বুঝেন তখন তারা এটিকে কি বলে? স্বার্থ রক্ষার সনদ। কি হিসেবে আখ্যায়িত করে? তাদের স্বার্থ রক্ষার সনদ বলে আখ্যায়িত করেন। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের 237টি মুসলিম আসনের মধ্যে কয়টি? 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আর মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। মজার বিষয় কি জানো? আমাদের যে জাতীয় নেতাগুলো রয়েছে তার মধ্যে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তিনি আমাদের দেশের সেই অন্যতম বিখ্যাত নেতা। তিনি কি বলেছিলেন? দূরদর্শিতা তার এতটাই ভালো ছিল, তিনি এক জনসভায় তিনি বলেছিলেন যে মুসলিম লীগ সামনের নির্বাচনে 54 নির্বাচনে মাত্র 9টি আসন পাবে। এটি কিন্তু আমি তোমাদের বানাই বলছি না, এটি একদম সত্য কথা। উনি এক জনসভায় স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে এই নির্বাচনে 54 নির্বাচনে মুসলিম লীগ শুধু 9টা আসন পাবে। এন্ড গেস হোয়াট? যখন নির্বাচন হয়, নির্বাচনের ফলাফলে দেখা যায় যে যুক্তফ্রন্ট 223টা আসন পেয়েছে, মুসলিম লীগ মাত্র ওই 9টা আসনে পেয়েছে। মানে দূরদর্শিতা দেখেছো কতটা স্ট্রং ছিল। নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব প্রভাব থেকে মুক্ত হয় রায় প্রদান করে। পূর্ব বাংলায় বাঙালিদের শাসন দেখতে জনগণ যে আগ্রহী তা স্পষ্ট হয় এই নির্বাচনের ফলাফলে। কারণ কি? কারণ পূর্ব বাংলার মানুষরা মনে প্রাণে চাচ্ছিল যে না, আমাদের অবশ্যই লাগবে। কাকে লাগবে? আমাদের নিজস্ব রাজনৈতিক দলের ক্ষমতা লাগবে, নিজস্ব নেতাকে লাগবে। আমরা পশ্চিম পাকিস্তানি শাসকদের আর শোষণে থাকবো না। ঠিক আছে, ওকে। জনগণই যে সকল ক্ষমতার উৎস এই নির্বাচন তা প্রমাণ করে। দেখো, জনগণ যে সকল ক্ষমতার উৎস এই নির্বাচন তা প্রমাণ করছে। জনগণের নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং পূর্ব বাংলায় শাসনের অবসান ঘটায়। মুসলিম লীগকে প্রত্যাখ্যান করার মাধ্যমে এটার শাসনের অবসান কোথায় হয়? পূর্ব বাংলায় শাসনের অবসান হয়। আচ্ছা, 1954 সালের যুক্তফ্রন্টের 21টা দফা, কেন এই দফাকে স্বার্থ রক্ষার সনদ বলা হচ্ছে? চলো দেখা যাক। দেখো, প্রথম দফাতে কি বলা হয়েছে? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। প্রথম দফাই হচ্ছে এটা, বাংলাকে অন্যতম পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। কেন? কারণ 52তে যে ভাষা আন্দোলনে আমাদের ভাষা শহীদেরা প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বলি দিয়েছে, এই কারণে তখনও কিন্তু ভাষা আন্দোলন নিয়ে প্রচুর আলোচনা ছিল, প্রচুর উদ্বিগ্ন ছিল। ঠিক আছে, এই কারণে 21 দফার প্রথম দফাটাই হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। 2, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং সকল প্রকার বন্দোবস্ত সার্টিফিকেট প্রথা বাতিল করা হবে। অর্থাৎ বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে, জমিদারি প্রথা থাকবে না। পাট ব্যবসাকে জাতীয়করণ, পাটের ন্যায্য মূল্য প্রদান এবং পাট কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা সকলেই জানি পাটকে আমাদের কি বলা হয়? পাটকে হচ্ছে আমাদের বলা হয় সোনালী আঁশ। অর্থাৎ বাংলাদেশে একসময় কিন্তু প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হতো, সেটি বাইরের দেশে রপ্তানি হতো, তাই না? কিন্তু বর্তমানে যেটি কমে গেছে, তবুও আশার আলো হচ্ছে যে, বা আশার বাণী হচ্ছে, ধীরে ধীরে সেই পাট ব্যবসাকে আবার দাঁড়া করা হচ্ছে, আবার জাগ্রত হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের সেটা দাঁড়াই যাবে। সো সমবায় কৃষি ব্যবস্থার প্রবর্তন এবং কুটির ও হস্তশিল্পের উন্নতি সাধন করা হবে। গ্রাম বাংলার প্রতি আমরা এখনো আছি।
পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ এবং লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। দেখেছো, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা কিন্তু নিয়ে এসে তাদের 21 দফাতে। শিল্প ও কারিগরি শ্রেণীর বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে। খাল খনন, সেচ ব্যবস্থা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকে যুগোপযোগ্য করার জন্য দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, অর্থাৎ কৃষিক্ষেত্রে কি কি উন্নয়ন করা যায় সেটারও ব্যবস্থা এখানে রয়েছিল। পূর্ব বাংলাকে শিল্পায়িত এবং শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করা হবে। বলা হচ্ছে কি, পূর্ব বাংলাকে শিল্পায়িত এবং শ্রমিকের ন্যায়সঙ্গত করার অধিকার রক্ষা করা হবে। অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে এবং শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন ভাতার ব্যবস্থা করা হবে। দেখো কি বলেছে, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন। দেখেছো 21 দফাতে সেই 1954 সালেও শিক্ষার যে গুরুত্বটা সেটি বুঝতে পেরেছিল যুক্তফ্রন্ট। তাদের এই কারণেই 21 দফাতে এই দফাটার উল্লেখ ছিল যে বিনামূল্যে বিনামূল্য বলা ঠিক হবে না, বিনা বেতনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। পরে দেখছি শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। বলা হয়েছে কি, কেবল মাতৃভাষা অর্থাৎ শুধুমাত্র বাংলাতে কি করা হবে, শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। পরবর্তী আমরা চলে যাব, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান। বলা হচ্ছে কি, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান, সকল প্রকার কালাকানুন বাতিল ও উচ্চশিক্ষাকে সহজলভ্য করা হবে। 11 নম্বর দফার এটি কথা ছিল। 12 নম্বর দফায় প্রশাসনিক ব্যয় সংকোচন, উচ্চ নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করা হবে। মানে উচ্চ যারা কর্মকর্তা ছিল তাদের বেতন ছিল অনেক বেশি, বা নিম্ন যারা বেতনভুক্ত ছিল তাদের একদম নগণ্য ছিল, এরকম বৈষম্য রাখা যাবে না, যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে। সকল প্রকার দুর্নীতি নির্মূল করা হবে। 13 নম্বর দফাতে ছিল এই কথাটা, যত প্রকার দুর্নীতি রয়েছে যে কোনো ক্ষেত্রে সেটি নির্মূল করার ব্যবস্থা করা হবে। রাজবন্দীদের মুক্তিদান, বাক স্বাধীনতা, সভা সমিতি এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দিস ইজ এ গুড থিং। সংবাদপত্রের স্বাধীনতার কথাটাও উল্লেখ করা হয়েছে যুক্তফ্রন্টের 21 দফার দাবিতে। 15 নম্বর দাবি দেখছি আমরা, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে। দেখো, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে। এই যে জুডিশিয়ারি সেপারেশনটা বা বিচার বিভাগের যে স্বাধীনতা, সেটি 54 সালেও কিন্তু অনুভব করা হয়েছিল, যেটা আলটিমেটলি আমরা জানি 2007 সালে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করা হয় শাসন বিভাগ থেকে আলটিমেটলি। সেটা 1954 সালেও কিন্তু এটার ব্যাপারে আলোচনা ছিল। পরবর্তী যাব, বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস এবং বাংলা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। বর্ধমান হাউস যেটি ছিল সেটিকে কি আপাতত ছাত্রাবাস এবং বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। বাংলা ভাষার শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে, 17 নম্বর দাবি। পরে 18 নম্বরে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে। 18 নম্বর দাবিতে এই কথাটা বলা হয়েছিল যে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে। 19 নম্বরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে। এক কথায় বলে দিয়েছে যে প্রাদেশিক যে স্বায়ত্তশাসনটা এটি পূর্ণরূপে প্রদান করা হবে পূর্ব বাংলায়। নিয়মিত অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হবে। এমন না যে একবার নির্বাচন দিয়েছে আর নির্বাচন হবে না, একটা দলই থাকবে, এমন না। নিয়মিত নির্বাচন এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা থাকবে। পরবর্তী বলা হয়েছে, পরপর 3টি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত যদি হয় তাহলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে। কি বলেছে, পরপর 3টি উপনির্বাচনে। দেখো লাস্ট পয়েন্টটা কিন্তু তাদের নিজেদের একটা আন্ডারস্টিমেট করেছে সবার সামনে, যে আমরা যদি পরপর তিনটা যদি হচ্ছে আমরা উপনির্বাচনে হেরে যাই তাহলে আমরা নিজেরাই কি করব, নিজেরাই আমরা মন্ত্রিসভা স্বেচ্ছায় পরিত্যাগ করে দেব। ঠিক আছে, পরবর্তী দেখি আমরা, যুক্তফ্রন্ট সরকার। 1954 সালের 3রা এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে যখন যুক্তফ্রন্ট জয়লাভ করে তারপরে যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা শেরে বাংলা একে ফজলুল হক তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বা শপথ নেন। যুক্তফ্রন্ট সরকারের শপথ নেওয়ার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। কতদিন? মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। পরবর্তীতে ক্ষমতা থেকে তাদেরকে সরাই দেওয়া হয়। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে কি করতে পারে না, গ্রহণ করতে পারে নাই। তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজের কলে বাঙালি অবাঙালির দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম আহমদ 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। কি কারণে? তারা তালবাহানা করে যে আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজের কলে বাঙালি অবাঙালির দাঙ্গাকে তারা অজুহাত বানায়, যে তোমার দেশে তুমি ক্ষমতা নেওয়ার পর নানা রকম দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তাহলে তোমার সরকারের পারফরমেন্সটা কোথায়? তোমার সরকারের তো থাকা যাবে না। এই কারণে কি করে বরখাস্ত করে দেয় 56 দিনের মাথায়। উল্লেখ্য যে পাকিস্তান সরকারের ইন্ধনে এই দাঙ্গা হয়েছিল। ইন্ধনে মানে কি?
কুচক্রে, তাই ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হককে গৃহবন্দী করা হয়, শেখ মুজিবুর রহমান সহ 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, 3000 নেতাকর্মী। এর মাধ্যমে পূর্ব বাংলার প্রতি পাকিস্তান শাসক গোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়। পূর্ব বাংলায় পাকিস্তানিদের অরাজক শাসন পর্ব শুরু হয় এবং কেন্দ্র ও প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে, দেশে সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়। স্বাভাবিক, যখন দেখি যে একটা দেশে বা একটা রাষ্ট্রে যখন কি হয়, বারবার সরকার পরিবর্তন হচ্ছে, অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকছে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই জায়গায় কি হবে, স্বাভাবিকভাবে সেই জায়গায় সামরিক শাসনের একটু ঘ্রাণ পাওয়া যাবে বা সামরিক শাসনের একটা উপস্থিতি টের পাওয়া যাবে। যখন আমরা দেখব যে এইরকমভাবে একটা দেশে বা একটা সমাজে বারবার অনিয়ম বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ই বুঝতে পারবো যে এই দেশে বা এই সমাজে একটা সামরিক শাসনের আবির্ভাব ঘটতে পারে, যেটি আমরা দেখেছি 54 সালের নির্বাচনের পরে। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, আমরা প্রথমে এই পরিচ্ছেদটাতে আজকে 2 নম্বর পরিচ্ছেদে দেখতে পেলাম প্রথমে মুসলিম লীগের আওয়ামী মুসলিম লীগের গঠন 1953 সালে, যেটি 23শে জুনে করা হয় কোথায়, ঢাকার রোজ গার্ডেনে। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে 1955 সালে এই অসাম্প্রদায়িক চেতনার ধারাকে আরও অধিকতর প্রতিফলন করার জন্য কি করেছে, আওয়ামী মুসলিম লীগের শব্দটা, মুসলিম শব্দটাকে বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ শব্দে গঠন করা হয়, যার ফলে আমাদের দেশের অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষও স্বতঃস্ফূর্তভাবে সেই দলে অংশগ্রহণ করতে পারে। পরবর্তী আমরা দেখতে পারি আওয়ামী লীগের পরে আমরা দেখতে পাই যুক্ত ফ্রন্টে চলে আসি। যুক্ত ফ্রন্টের নির্বাচনটা কখন হয়, কেন হয়, তার কারণ হলো যে মুসলিম লীগরা পশ্চিম পাকিস্তানের নেতা রাজনৈতিক দল মুসলিম লীগ, যেটি 1906 সালে গঠিত হয়, এই মুসলিম লীগ রাজনৈতিক দলটি পূর্ব পাকিস্তানের জন্য কোনো কিছু করে না বা পূর্ব পাকিস্তানের মুসলিমদের জন্য কোনো রকম উন্নয়ন করছে না, বরং তাদের কাছ থেকে নানা রকমের শাসন শোষণের মাধ্যমে অত্যাচার নির্যাতনের শিকার বানিয়ে তাদেরকে তুলছে। এ কারণে পূর্ব পাকিস্তানের মানুষরা উপলব্ধি করতে পারে তাদের নিজস্ব একটা রাজনৈতিক দল লাগবে এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন তাদের নেওয়া খুবই জরুরি। এই প্রসঙ্গে তারা 1953 সালে কি করে, তারা একটি রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে। সেই রাজনৈতিক দলটির নাম হয় যুক্ত ফ্রন্ট, যেখানে কিনা 4টি রাজনৈতিক দল ছিল। কি কি রাজনৈতিক দল ছিল? আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলাম এবং গণতন্ত্রী দল। এই 4টি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। যুক্ত ফ্রন্ট গঠনের পরে তার প্রতীক হিসেবে দাঁড়ায় নৌকা, এবং যুক্ত ফ্রন্ট তারা কি করে দলটি নির্বাচনের আগে, অর্থাৎ যে নির্বাচন 1954 সালের মার্চ মাসে গঠিত হয়, সেই নির্বাচনের আগে জনগণের সামনে 21টা দফা দাবি নিয়ে আসে। 21 দফা দাবি যা যখন দেখে বাংলার সাধারণ জনগণ, এই বাংলার সাধারণ জনগণ এই 21টা দফা দাবি দেখার পর তারা এই দাবিকে তারা কি করে, স্বার্থরক্ষার সনদ বলে আখ্যায়িত করে। কেন করেছিল স্বার্থরক্ষার সনদ? এই কারণে করেছিল যে এই 21টা দফা দাবি যদি পূরণ করা হয়, তবে বাঙালিদের উপর থেকে এই যে অত্যাচার, নির্যাতন বা বৈষম্য, এইগুলো কোনো কিছু চিত্র থাকবে না। যেটি আমরা দেখতে পারি প্রথম দাবিতেই ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি, যেখানে ছিল পাটকলের উন্নয়ন, কৃষিক্ষেত্রের উন্নয়ন, যেখানে ছিল অবৈতনিকভাবে প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষাদান, যেখানে ছিল আরও নানান ক্ষেত্রে সেচের ক্ষেত্র, আরও নানান ক্ষেত্রে উন্নয়ন অর্থাৎ। এবং শেষে আমরা দেখেছি যুক্তফ্রন্ট নিজেরাই বলেছে যে পরপর 3টি উপনির্বাচনে তারা পরাজিত হয়, তবে তারা নিজেরাই মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে। অর্থাৎ আমরা যুক্তফ্রন্টের যে 21 দফা দেখতে পাই, পরবর্তীতে 21 দফা নিয়ে তারা জয়লাভ করে এবং সেখানে বলা হয় যে এই জয়লাভের সময় জনগণই যে সকল ক্ষমতার উৎস, সেটির প্রমাণ আমরা সেখানে পাই যখন 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে এবং মুসলিম লীগ শুধু 9টি আসন গ্রহণের মাধ্যমে মুসলিম লীগের আধিপত্যটা পূর্ব বাংলার উপর থেকে কি হয়, অবসান হয়। পরবর্তীতে আমরা দেখতে পারি যে শেরে বাংলা একে ফজলুল হক যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে যুক্তফ্রন্টের নেতা হিসেবে, তখন উনি তারপরে সেই শপথ থেকে মাত্র 56 দিন ক্ষমতায় ছিল যুক্তফ্রন্ট, কারণ পশ্চিম পাকিস্তানি সেটা সহ্য করতে পারে নাই। পশ্চিম পাকিস্তান নানা অজুহাত দেখায়, আদমজি কল, কর্ণফুলী এক্সপ্রেস, কাগজ কলে বাঙালি অবাঙালির মধ্যে একটা দাঙ্গা তৈরি করে তাদের নিজেদের ইন্ধনে। এই দাঙ্গাকে কেন্দ্র করে তারা কি করছে, এই যুক্তফ্রন্টকে বরখাস্ত করে দেয়। তো আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো দেখতে পারি যে বাঙালির উত্থান, পূর্ববঙ্গের আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলের যে একটা ভূমিকা ছিল, তার মধ্যে যুক্তফ্রন্টের যে ভূমিকাটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। আজকের ক্লাসের সারমর্মটা তোমাদের সামনে আমি আবারও তুলে ধরলাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো, লাইন কিন্তু প্রচুর ছিল,
এই পরিচ্ছেদে প্রচুর আলোচনা ছিল, প্রচুর একটা বৃহৎ পরিসরের আলোচনা ছিল এবং প্রচুর ডিপটে ছিল। কিন্তু আমি তোমাদেরকে যখন পড়াইলাম এই অনুচ্ছেদটা বা এই পরিচ্ছেদটা পড়ানোর পর আমি কিন্তু নিজেই তোমাদের সামনে একটি সামারি বা একটি জিস্ট বা একটি থিম, যেটা আমি প্রথম ক্লাসে বলেছি যে জিস্ট বা থিমকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রাধান্য দেওয়া উচিত, এই থিমটা আমি তোমাদের সামনে কিন্তু বলে দিলাম। তো এইভাবে যখন আমি তোমাদের সামনে বলে দিচ্ছি, এর কারণ হচ্ছে যে বা এর যুক্তিটা হচ্ছে এরকম যে একটা চ্যাপ্টার পড়বা, ওই চ্যাপ্টারের সামারিটা তুমি যদি নিজের মতো করে বানিয়ে নিতে পারো, তাহলে তুমি বিশ্বাস করো তুমি সেই চ্যাপ্টারে তুমি মোটামুটি বস, বা তুমি সেই চ্যাপ্টারের মূল জিনিসটা তোমার মাথায় আছে। দ্যাট মিন তুমি সৃজনশীল বা যে কোনো প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবা। তো তোমাদের সামনে আমি এইভাবে সামারিটা আবার তুলে ধরলাম। আশা করি সকলেই তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। ও একটি কথা, সেটি কি, ক্লাসটি যখন করবা অবশ্যই নিজের পাঠ্যপুস্তক বইটার সাথে রেখে ক্লাসটি করবা। অনেক ইম্পর্টেন্ট লাইন ছিল যেগুলো পুনরায় আবার তোমরা দাগিয়ে নেবা, ঠিক আছে? এভাবে করলে এক ঢিলে দুই পাখি কিন্তু মারা হবে, যেটা আমি বরাবরই বলি। এবং দিস ইজ দ্য ওয়ে উইচ নেম ইজ প্রোডাক্টিভ। ওকে, সো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।